বাবু, এই বাবু, কিরে কটা বাজে কোনো খেয়াল আছে তোর? এই সকাল 10টার সময় পড়ে পড়ে ঘুমোচ্ছিস? উফ বাবা, কার যে পরীক্ষা সেটাই বোঝা যায় না। ওনার সামনে এইচএস আর আমি সকাল থেকে উঠে চিন্তায় মরছি। এই এই জানোয়ার ছেলে, এই এই ওঠ বলছি, ওঠ। এই বাবু, 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 ওঠ। সমীরণদের 3 কামরার ছোট ফ্ল্যাটে শেষ দুদিন ঠান্ডা লড়াই চলছিল। সমীরণ হচ্ছে আমেরিকা আর শর্মিষ্ঠা রায় সোভিয়েত ইউনিয়ন। মাঝখানে সমীরণের বাবা সুবীর রায় ভারতের মতো নিরপেক্ষ হয়ে বসেছিলেন। মাঝে মধ্যে বিভিন্নভাবে এই ঝামেলা মেটানোর চেষ্টা করছিলেন, কিন্তু বিশেষ সাফল্য পাচ্ছিলেন না। তার থিওরি অবশ্য খুব ক্লিয়ার, একবার যা হয়ে গেছে তা নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই। সবসময় সামনের দিকে তাকিয়ে চলা পছন্দ করেন সুবীরবাবু। সমীরণ হঠাৎ করে টিউশন ব্যাচ থেকে দীঘা যাওয়ার ট্রেনে উঠে পড়েছে জেনে প্রথমটায় তিনি খুব রেগে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার রাগ আবার খুব তাড়াতাড়ি থিতিয়ে যায়। উল্টো দিকে তার স্ত্রী শর্মিষ্ঠা রায় তার পোলার অপোজিট। কিন্তু আজ তৃতীয় দিনের মাথায় শর্মিষ্ঠা রায় ঠান্ডা লড়াইয়ের মেজাজ থেকে খানিকটা বেরিয়ে এলেন। এর পিছনে অবশ্য সুবীরবাবুকে কৃতিত্ব না দিয়ে কোনো উপায় নেই। দেখো, ছেলের পরীক্ষাটা কিন্তু একদম দোরগোড়ায়। এখন যদি বাড়িতে এইরকম অশান্তির পরিবেশ থাকে তাহলে ওর পরীক্ষাটা কিন্তু খুব খারাপ হবে, আমি বলছি। আজ সকালে কাজে বেরোনোর আগে স্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন সুবীরবাবু। ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমি অশান্তি করছি? নিজের ছেলেকে একটা মিথ্যেবাদী তৈরি করেছো, তার বেলা কিছু যায় আসে না? তোমাদের বাবা ছেলের সাথে আমার থাকাটা দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে, বুঝলে? সুবীরবাবু জানতেন তার স্ত্রীর তরফ থেকে এইরকমই কিছু একটা উত্তর আসতে চলেছে। অন্য সময় হলে এইসব ক্ষেত্রে তারও মাথা চট করে গরম হয়ে যায়। কিন্তু আজ সুবীর রায় স্থির করেছেন যে বাড়িতে শান্তি ফিরিয়ে তবেই তিনি কাজে বেরোবেন। ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পরীক্ষা দেওয়া যায় না, তিনি সেটা খুব ভালো করে জানেন। না না, আমি সে কথা একবারও বলছি না যে তুমি ঝামেলা করছো। সুমি যা করেছে তাতে মাথা গরম হওয়া খুবই স্বাভাবিক। আমার কি হয়নি নাকি? আমারও মাথা গরম, কিন্তু শোনো বলছি, তুমি নিজেই ভেবে দেখো যে ওর রেজাল্টটা খারাপ হলে সব দিক থেকে খারাপ হবে কিন্তু। হ্যাঁ, ওর ভবিষ্যতের কথাটা একবার ভেবে দেখো তুমি। ওর ভবিষ্যতের কথা ভাবার জন্যই আমি তোমাকে বলছি যে এখন আমাদের এইরকম করা উচিত না। বাড়িতে একটা শান্ত পরিবেশ থাকলে সমীর পড়াশোনাটা ভালো হবে, ওর রেজাল্টটা ভালো হবে। ওর রেজাল্ট না ভালো হলে তো তখন কিন্তু তুমিই চিৎকার করবে। আমি সেই জন্যই তোমাকে বলছি। আমি এমনিতে মাথা তো আমারও গরম আছে, ও তো খারাপ কাজই করেছে, সেটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে পরে কিন্তু আমাদেরকে রিগ্রেট করতে হবে, সেই জন্য। হ্যাঁ, সেটা ঠিক। তা তুমি কি করতে বলছো আমায়? যাও না, তুমি গিয়ে ছেলেটার সাথে একটু কথাবার্তা বলো। আর তোমার গাইডেন্স ছাড়া ওর পক্ষে ভালো রেজাল্ট করা অসম্ভব। ওইটাই গিয়ে একটু দেখো, তুমি ওর পাশে থাকো। তুমি শান্ত হয়েছো দেখলে ও পড়াশোনাতে মন দিতে পারো ভালো করে, বুঝলে? প্রথমটা এইসব করতে রাজি হচ্ছিলেন না শর্মিষ্ঠা। তার ছেলে এতটা অবাধ্য হয়ে গেছে এটা ভেবে সমীরণের সাথে কথাই বলতে ইচ্ছে করছিল না তার। কিন্তু সুবীর বাবুর দীর্ঘক্ষণ বোঝানোতে কাজ হলো। হাজার হোক, শর্মিষ্ঠা সমীরণের মা, এবং আপনারা তো জানেনই যে শর্মিষ্ঠার জীবনে মা হওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্যই নেই। তারই ফলস্বরূপ আজ সমীরণের আরামের ঘুম ভাঙতে বসেছে। শর্মিষ্ঠা ডাকাডাকি ইগনোর করে ঘুমানোর ভান করছিল সমীরণ। ফেব্রুয়ারি মাসের শেষ, তখনও হালকা হালকা শীত রয়েছে। শেষে সমীরণের গায়ের চাদরটা টেনে সরিয়ে দিলেন শর্মিষ্ঠা। এমনিতেই সমীরণ বেশ শীত কাতুর, এরপরে আর ঘুমানো সম্ভব নয়। উফ মা, কি হয়েছে বলো? সকালবেলা ঝামেলা করছো কেন? ঘুম জড়ানো গলায় বলল সমীরণ। হ্যাঁ, কি সকাল? এটাকে সকাল বলে বাবু? সামনে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, এই তোর কি কোনো চিন্তা নেই রে? ভালো রেজাল্ট না হয় বাদ দিলাম, একটু মুখ রক্ষা করার মতো তো নাম্বার পাবি, সেটার জন্য তোকে একটু খাটতে হবে তো। আমার পড়া হয়ে গেছে, বললাম তো সব পড়া হয়ে গেছে। কাল কত রাত অবধি পড়েছি, আর একটু পরে উঠবো। এখন প্লিজ যাও, আমার গায়ে চাদরটা দাও না, ভালো লাগছে না। দূর। আর না, আর চাদর দেওয়া যাবে না, তুমি ওঠো, এখনই ওঠো। না, এক্ষুনি তোমাকে বিছানা ছেড়ে উঠতে হবে। পরীক্ষার শেষ কদিন আমি যেভাবে বলবো সেভাবেই তোমাকে চলতে হবে। ওঠো।
না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বাবু, বলে দিলাম। সমীরণ বুঝলো যে আর তর্ক করে লাভ নেই। এমনিতেই যেটুকু ঘুম বাকি ছিল এই চিৎকার চেঁচামেচিতে সেটা পুরোটাই কেটে গেছে। শেষমেশ সমীরণ ঘুম থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে চায়ের কাপটা নিয়ে টেবিলে বসেছে কি বসেনি, অমনি দ্বিতীয় বিপদ এসে হাজির। বাবু, যে কোনো একটা সাবজেক্ট ঠিক করো, তুমি আধ ঘন্টা দেখে নাও, আমি এসে পড়া ধরবো। হ্যাঁ, কি কি করবে? আমি পড়া ধরবো। আচ্ছা, আজকে তাহলে ইতিহাসটা দিয়ে শুরু কর। হ্যাঁ মা, আমি 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 না ক্লাস 12-এ পড়ি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? একটা 12-এর ক্লাসের স্টুডেন্টকে কেউ পড়া ধরে না মা? ওটা ওটা ক্লাস 3-4-এর এক্সারসাইজ। তুমি কি বলছো মা? বললাম না, আমি যেভাবে বলবো এই কদিন তোমাকে সেভাবেই পড়তে হবে। এইচএসের পরে তুমি তোমার নিজের মতো করে পড়বে। না 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 মা, এভাবে চলবে না। আমি আমি এখন কিছুতেই তোমাকে বাচ্চাদের মতো পড়া ধরতে দিতে পারছি না। সরি সমী, তোর সেদিনের কাজ নিয়ে কিচ্ছু বলা হয়নি, শুধু সামনে পরীক্ষা আছে বলে। বেশি ঝামেলা করিস না, চুপচাপ বলছি, যা বলছি সেটা কর। ঠান্ডা গলায় বললেন শর্মিষ্ঠা। সমীরণ বুঝলো আজ আর তার জারিজুরি খাটবে না। মা একেবারে তার ক্লাসিক্যাল রূপে ফিরে গেছে। এদিকে মুশকিলটা হলো, দীঘা বিপর্যয়ের পর থেকে ভালো করে পড়াও হয়নি সমীরণ। পড়তে বসলেই খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। কাল রাতে অনেকক্ষণ জেগেছিল, কিন্তু পড়াশুনো হয়নি। তবে কি করছিল সমীরণ? সে কথায় আপাতত আমাদের গিয়ে কাজ নেই, কারণ শর্মিষ্ঠা ছেলের সামনে ইতিহাস বই নিয়ে এসে বসে পড়েছে। সমীরণের মুখটা এমনিতেই শুকিয়ে ছোট হয়ে গেছে এর মধ্যেই। বল, রাউলাট সত্যাগ্রহ কবে হয়েছিল? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলেন শর্মিষ্ঠা। হ্যাঁ, ওই যে মানে 1928 মনে হয়। হ্যাঁ তাই? বই থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন শর্মিষ্ঠা। না না না, মানে আসলে ওই তো ওটা তো 6th চ্যাপ্টার, তো ওই জায়গাটা আমার ঠিক করে পড়া হয়নি, তো ওইটাই পড়িনি শুধু। আচ্ছা বেশ, চীনের কন্ট্রাকচুয়াল শ্রমিকদেরকে নিয়ে কি জানিস বল? চীন 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 চীনে তো ইংরেজরা খুব অত্যাচার করতো, আমেরিকানরাও খুব করতো। হ্যাঁ, সবাই মিলে খুব অত্যাচার করতো। চীনের শ্রমিকদের অবস্থা মানে খুব খুব খারাপ ছিল। ওরা ভালো করে খেতে পেতো না, একবারে খুব খারাপ। বাড়িঘর ছিল না, মানে আসলে ওই জায়গাটা ঠিক করে আমার পড়া হয়নি। এই রকম করে প্রায় 1 ঘন্টা প্রশ্ন উত্তরের পর্ব চলল। সমীরণ একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারল না। ততক্ষণে ও বুঝে গেছে যে বিশাল একটা কেস খেতে চলেছে এবার। শেষে বইটা বেশ জোরে টেবিলের ওপর রাখলেন শর্মিষ্ঠা। এই অবস্থা তোর পড়াশুনোর? এইভাবে এইচএস পরীক্ষা দিতে যাবি? তোর কোনো লজ্জা নেই বাবু? একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না? ছি! আর পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ছি বাবু, ছি! মা, ওই পরশুদিন ঝামেলাটার পর থেকে সব ঘেঁটে গেছে। এতটা খারাপ অবস্থা ছিল না আমার, কিন্তু আমি এখন কিছুই মাথায় রাখতে পারছি না। এমনি সব পড়া নইলে আমার মানে। না না, সেটা বললে তো হবে না বাবু। কে তোকে দীঘা যেতে বলেছিল? হ্যাঁ, একদম বন্ধুদের ঘাড়ে দোষ দিবি না বলছি, একদম না। তোর 16 আনা দোষ ছিল, সেটা আমি খুব ভালো করে জানি। আমি তোর মা। ওদিকে সমীরণের হাতে কাপ ভর্তি চা, ততক্ষণে সমীরণের হাত পায়ের মতোই ঠান্ডা হয়ে গেছে। বেচারা বুঝতেই পারছে না যে একটা চুমুক দেবে নাকি কাপটাই রেখে দেবে। পড়াশোনার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে এখন। এই অবস্থায় ঠিকঠাক নম্বর নিয়ে পাশ করা খুব মুশকিল। শোন, আজ থেকে আমার কথায় 1 পা অবাধ্যতা করলে সোজা বাড়ি থেকে বের করে দেব। যেভাবে বলবো ঠিক সেভাবে পড়বি। যাক, খেয়ে ইতিহাস বই নিয়ে বস। যা, পড়া হয়ে গেলে আমাকে বলবি। যা, গিয়ে পড়তে বস। ছেলেকে এভাবে ঘাড় ধরে পড়ানোটা এখন হয়তো সত্যিই দরকার, কিন্তু তাছাড়াও শর্মিষ্ঠা এর মধ্যে একটানা আনন্দ খুঁজে পান। এখনো তার ভরপুর অথরিটি রয়েছে, এই কথা ভেবে ভালো লাগে তার। সেই অথরিটির এক্সারসাইজ এখন হচ্ছে ঠিকই, কিন্তু
কদিন পর যদি শর্মিষ্ঠার বাবু সোনা সত্যি সত্যি বিদ্রোহ করে, সারা জীবন তো আর শর্মিষ্ঠার কাছে ভয় দেখানোর জন্য এইচএস পরীক্ষার জুজুটা সামনে থাকবে না। কিন্তু আপাতত তার এসব মাথায় আসছে না। ছেলের হাতে বই ধরিয়ে তার সামনে ফোন নিয়ে বসলেন শর্মিষ্ঠা। কিন্তু শুধু নিজের ফোন নয়, সমীরনের ফোনটাও আছে সেখানে। কি ব্যাপার বলুন তো, শর্মিষ্ঠা কি আবার কিছু সন্দেহ করেছেন, নাকি আমরা বেশি ভাবছি? এটা হয়তো তেমন কিছু সিরিয়াস ব্যাপার নয়। আচ্ছা চলুন তো আমরা ঠিক করে দেখি শর্মিষ্ঠা ওর ছেলের ফোন নিয়ে এক্স্যাক্টলি কি করবেন। চলুন।